হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি। আজকে তোমাদের সামনে আলোচনা করব থার্ড সেমিস্টার CC5 প্র্যাকটিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো ক্লাইমোগ্রাফ। তো বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণ বাংলায় প্র্যাকটিক্যালিভাবে বিস্তারিতভাবে আলোকপাত করব। তো প্রথমত থিওরিতে একটু কনসেপ্ট আমরা জেনে নিই। এই ক্লাইমোগ্রাফ বিষয়টি কী। আমরা ক্লাইমোগ্রাফকে অন্যর্থভাবে বলে থাকি ক্লোজ লাইন গ্রাফ, অর্থাৎ অনুভূমিক ও উল্লম্ব দ্বিচলক রাশির মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে 12টি বাহুর সমন্বয়ে যে আবদ্ধ রেখা লেখচিত্র আমরা তৈরি করি তাকে আমরা সাধারণভাবে বলে থাকি যে ক্লাইমোগ্রাফ বা ক্লোজ লাইন গ্রাফ। এর অনুভূমিক অক্ষে অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসে দেখানো হয়ে থাকে রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা, এবং উল্লম্ব অক্ষে অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখানো হয়ে থাকে ওয়েট বাল্ব টেম্পারেচার বা উষ্ণতাকে। 1941 সালে গ্রিফিথ টেলর সর্বপ্রথম এই ক্লাইমোগ্রাফের পরিচিতি ঘটিয়েছিলেন। টেলর মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্মের ওপর জলবায়ুর প্রভাব কতখানি বিস্তার লাভ করছে তা তিনি আর্দ্র ও শুষ্ক থার্মোমিটার বা হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তিনি পাঠ গ্রহণ করে এই ক্লাইমোগ্রাফকে তিনি এখানে তৈরি করেছিলেন। পরবর্তীকালে এই টেলরের ক্লাইমোগ্রাফ একটি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে এবং দৈনন্দিন আবহাওয়া ও জলবায়ুর মানুষের জীবনে আরামদায়ক না কতটা কষ্টদায়ক সেই পরিস্থিতিকে তৈরি করে তিনি বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণের মারফত তিনি এটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন। এটিকে আমরা যে শুধুমাত্র গ্রাফের মাধ্যমে মানুষের ওপর তার যে জলবায়ু প্রভাব জানব তা নয়, সেই অঞ্চলের মানুষের দৈহিক গঠন সম্পর্কেও আমরা এর ধারণা লাভ এখানে করে থাকি। তিনি এই ক্লাইমোগ্রাফ অঙ্কনের ক্ষেত্রে তিনি যে পদ্ধতিটিকে এখানে ব্যবহার করেছেন সেটি হলো যে ওয়াই অক্ষে তিনি আর্দ্র কুণ্ড থার্মোমিটারের গড় তাপমাত্রা অর্থাৎ ওয়েট বাল্ব টেম্পারেচার এবং এক্স অক্ষে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ রিলেটিভ হিউমিডিটিকে তিনি দেখিয়েছেন, যেটি মাসভিত্তিক হিসেবে এখানে আমরা গণনা করব। পরে তিনি বিভিন্ন স্থানাঙ্কগুলিকে নির্দিষ্ট বিন্দুতে পরিণত করে পরপর যোগ করে বহুভুজ বিশিষ্ট ক্লাইমোগ্রাফের তিনি এখানে অঙ্কনের এই পদ্ধতিটিকে এখানে ব্যবহার করেছেন। টেলর ক্লাইমোগ্রাফের অবস্থানকে তিনি 4টি ভাগে বিভক্ত করেছেন। এই 4টি ভাগ জলবায়ুর 4 ধরনের অবস্থাকে এখানে নির্দেশ করছে। অর্থাৎ তিনি ক্লাইমোগ্রাফ চিত্রে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাসগুলির জলবায়ুর অবস্থা বোঝাতে যথাক্রমে তিনি এখানে স্কর্চিং, র, মাগি, কিন এই শব্দগুলিকে তিনি এখানে ব্যবহার করেছেন। টেলর যদিও তাপমাত্রার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলকে ব্যবহার করলেও তিনি পরবর্তীকালে কিন্তু সেন্টিগ্রেড স্কেলকেও তিনি ক্লাইমোগ্রাফে ব্যবহার করেছেন। তবে সেন্টিগ্রেড স্কেলে ক্লাইমোগ্রাফ অঙ্কন করতে গেলে একটু প্লাস ও মাইনাসের একটা ডিভিশন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কন পদ্ধতি কিন্তু একটু হলেও আমরা জটিল দেখতে পাই। তো সেক্ষেত্রে ফারেনহাইটে কনভার্টেড করে নিয়েই কিন্তু এই ক্লাইমোগ্রাফ করাটা বেটার আমি মনে করি। আচ্ছা, এবারে আসবো যে 4টি যে জলবায়ুর যে কন্ডিশন টেলর যে উল্লেখ করেছেন সেগুলো ব্যাপারে। প্রথমত সাউথ ইস্ট কর্নারে অবস্থান করছে র, যেটি মূলত রিলেটিভ হিউমিডিটির বিস্তৃতি 70% থেকে 100% এবং ওয়েট বাল্ব টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এটি প্রধানত জলবায়ুর শীতল স্যাঁতস্যাঁতে আর্দ্র অবস্থাকে নির্দেশ করে। তারপরে রয়েছে নর্থ ইস্ট কর্নার, যেখানে রয়েছে মাগি। এটি রিলেটিভ হিউমিডিটির 70% থেকে 100% বিস্তৃতি এবং ওয়েট বাল্ব টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর বিস্তৃতি। এটি সাধারণত উষ্ণ ও আর্দ্র ভাবসা অবস্থাকে নির্দেশ করে। তারপরে নর্থ ওয়েস্ট কর্নারে অবস্থান করছে স্কর্চিং। এই স্কর্চিং রিলেটিভ হিউমিডিটি 0 to 40% এবং ওয়েট বাল্ব টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে অবস্থান করছে। এটি সাধারণত তাপদগ্ধ
ও অত্যন্ত উষ্ণ ও শুষ্ক অবস্থাকে এখানে নির্দেশ করছে। তারপরে সর্বশেষ যেই অবস্থাটা আমরা দেখতে পাই সেটা হলো সাউথ ওয়েস্ট কর্নারে অবস্থান করছে কিন, যেটি রিলেটিভ হিউমিডিটি 0 to 40% এবং ওয়েট বাল্ব টেম্পারেচার 0 to 40 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এটি মূলত জলবায়ুর শীতল ও শুষ্ক অবস্থা অর্থাৎ শীতকালকে নির্দেশ করছে। এবং মিডিল পোর্শনে অবস্থান করছে কমফোর্ট জোন, অর্থাৎ কতটা আরামদায়ক অবস্থা সেটা বোঝাতে কিন্তু এই মিডিল পোর্শনটি কমফোর্ট জোন হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তো প্রথমত আমরা যখনই ক্লাইমোগ্রাফ পরীক্ষায় দিক না কেন, প্রথমে আমরা 10x10 সেন্টিমিটারে একটি গ্রাফ পেজ নেব, নিয়ে 10x10 সেন্টিমিটার গ্রিড করে নিয়ে কিন্তু আমরা এইভাবে স্কর্চিং, মাগি, কেন, র এবং কমফোর্ট এই 5টি জোনকে কিন্তু আমরা আগে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে আমরা যে ডেটা পাবো সেই ডেটার ভিত্তিতে কিন্তু আমরা ক্লাইমোগ্রাফ অঙ্কন করব। তো আমার প্রথম যে ধাপ সেটি আমার এখানে কমপ্লিট হয়ে গেল, যে 10x10 সেন্টিমিটার গ্রিড অঙ্কন করার পর তারপর যে 4টি যে জলবায়ুর যে কন্ডিশন অর্থাৎ স্কর্চিং, মাগি, কিন, র এবং কমফোর্ট সেইগুলোকে মার্ক করা। তো মার্ক করা হয়ে গেল। মার্ক করার পর এইবারে আমরা পরীক্ষার যে ডেটাটি পাবো সেটি হলো আমরা এরকম একটি ডেটা পাবো, যেটি 12 মাসের ভিত্তিতে ওয়েট বাল্ব টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি রয়েছে। তো প্রথমত ওয়েট বাল্ব টেম্পারেচার ফারেনহাইটে যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে খুবই ভালো, আর যদি কোনো কারণে যদি ওয়েট বাল্ব টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে ফারেনহাইটে কনভার্টেড করে নিতে হবে। আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্লাইমোগ্রাফ অঙ্কন করতে পারবো, তবে অঙ্কন প্রণালীর ক্ষেত্রেও কিন্তু একটা জটিল সমস্যার সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমি বারবারই বলবো যে আমার যদি ডিগ্রি সেন্টিগ্রেডে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি ফারেনহাইটে কনভার্টেড করে নিয়ে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। তো যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্টেড করি তাহলে আমাকে যে ফর্মুলা ইউজ করতে হয় সেটি হলো 9/5 ইন্টু ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে ভ্যালুটি আমার থাকবে +32। ঠিক একইভাবে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াসে যদি আমরা কনভার্টেড করি তাহলে আমরা ঠিক একইভাবে 5/9 তারপর ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ যে ভ্যালুটি আমার থাকবে তার সঙ্গে -32 করলে কিন্তু আমরা সেলসিয়াস টু ফারেনহাইট এবং ফারেনহাইট টু সেলসিয়াস আমরা এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা ইউনিটকে কিন্তু কনভার্টেড করে নিয়েও কিন্তু আমরা করতে পারি। তো আমি এখানে ডিগ্রি ফারেনহাইটে যেহেতু আমার এখানে প্রশ্ন রয়েছে তাই আমি এখানে ডিগ্রি ফারেনহাইটেই করব। তো প্রথমে আমার যে ডেটাটি দিয়েছে সেই ডেটার ভিত্তিতে এবার কিভাবে আমরা ক্লাইমোগ্রাফ অঙ্কন করব। এক্ষেত্রে আরেকটা কথা আমরা বলে রাখছি যে এখানে কোনো জটিল বা কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু গ্রিফিথ টেলরের পদ্ধতি অনুযায়ী আমরা 10x10 গ্রিড করে নিয়ে আমরা প্রত্যেকটা যে প্লটিংগুলো আমরা এখানে করব অনেকটা স্ক্যাটার ডায়াগ্রামের মতো, তাই কিন্তু এখানে যে বিভিন্ন যে ক্যালকুলেশন করব সেগুলো কিন্তু আমরা গ্রাফ পেজে মুখে মুখে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি। তো এক্ষেত্রে কোনো রকমের আলাদা কোনো ক্যালকুলেশন টেবিলের কিন্তু দরকার পড়ে না। গ্রাফ পেপারে যে 10x10 সেন্টিমিটারের গ্রিড কেটে নিয়ে যে জোনিংগুলো করেছিলাম সেই জোনিংয়ে গ্রাফ পেপারটা এবার নেওয়ার পর পাশে ঠিক একইভাবে রাখবো যে আমার ডেটা টেবিল। তো আমি এখানে ফর এক্সাম্পল জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিভাবে আমরা প্লটিংটা এখানে করব সেটাকে আমরা দেখিয়েছি। না আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের ওয়েট বাল্ব টেম্পারেচার রয়েছে 64.79। তাহলে আমি ওয়েট বাল্ব টেম্পারেচারে 64.79 কোথায় অবস্থান করছে সেটা দেখব। আমরা সেটা দেখতে পাচ্ছি 60 to 65 মধ্যে অবস্থান করছে 64.79। ঠিক একইভাবে জানুয়ারি মাসের রিলেটিভ হিউমিডিটি রয়েছে 40। তাহলে আমরা দেখব যে রিলেটিভ হিউমিডিটি 40 কোথায়, না আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ হিউমিডিটি 40 রয়েছে এইখানে। তাহলে ওয়েট বাল্ব টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি যেখানে গিয়ে টাচ করছে সেইখানে আমরা একটা প্লট করে নেব, অর্থাৎ একটা বিন্দু আমরা এখানে বসিয়ে নেব। তাহলে এইটাই হবে আমার জানুয়ারি মাসের প্লটিং। ঠিক একইভাবে আমরা ফেব্রুয়ারি মাসে প্লটিং করব। না ফেব্রুয়ারি মাসে রয়েছে 68.50।
তাহলে আমরা দেখব ওয়েট বল টেম্পারেচারে 68.50 কোথায় আছে না, আমরা দেখতে পাচ্ছি 68.50 যেখানে আছে সেটা হলো যে 65 to 70 মধ্যে। তো আমরা সেইখান থেকে আমরা মেপে নিয়ে আমরা 68.50কে আমরা মার্ক করলাম। মার্ক করে নিয়ে ঠিক একইভাবে রিলেটিভ হিউমিডিটি দেখব যে রয়েছে 44। তাহলে আমরা দেখব যে 44 কোথায় অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি 44 এইখানে অবস্থান করছে। তাহলে 68.50 এবং 44 যেখানে গিয়ে টাচ করছে সেটা হবে আমার ফেব্রুয়ারি মাসের প্লটিং। তো এইভাবে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো প্রত্যেকটা মাসের যে প্লটিং সেই প্লটিংগুলো আমরা এখানে করব। করে নেওয়ার পর এবার কোনটি কোন মাসের প্লটিং সেটাকে কিন্তু আমরা সাইডে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে লিখে দেবো। যদি জানুয়ারির হয় তাহলে জে, যদি ফেব্রুয়ারির হয় তাহলে এফ, যদি মার্চের হয় তাহলে এম, যদি এপ্রিলের হয় তাহলে এ। তাহলে এইভাবে আমরা 12টি মাসের প্লট করব। প্রত্যেকটি যে মাস আছে সেই প্রত্যেকটি মাসের নাম লিখব এবং নাম লিখবার একটাই কারণ হলো যেন আমার প্রত্যেকটা বিন্দু কোনটি কোন মাসের আমরা প্লট করেছি সেটা কিন্তু আমরা যেন সহজে গুলিয়ে না যাই। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে কোনটা আমি কোন মাসে প্লট করেছি। তো সেক্ষেত্রে কিন্তু নামগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া খুবই ভালো। করে নেওয়ার পর এইবারে আমরা একটি লাইন গ্রাফ অঙ্কন করব। লাইন গ্রাফ কিভাবে করব না, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর কিন্তু আমরা লাইন গ্রাফের মাধ্যমে অঙ্কন করব। তাহলে আমরা অঙ্কন করে নেওয়ার পরই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইন গ্রাফটা যেটা হয়েছে সেটা হলো ক্লোজ লাইন গ্রাফ। তাই আমরা এই ক্লাইমোগ্রাফকে কিন্তু আবার বলে থাকি ক্লোজ লাইন গ্রাফও কিন্তু এখানে বলে থাকি। তো আমরা এখানে লাইন গ্রাফ অঙ্কন করলাম। অঙ্কন করে নেওয়ার পর এইবারে আমরা একটা হেডিং দেবো যে ক্লাইমোগ্রাফ শোয়িং দ্য ওয়েদার কন্ডিশন অফ দ্য সিলেক্টেড ওয়েদার স্টেশন আফটার জি টেলর 1941। এই জি টেলর 1941 এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। যদি তোমরা উল্লেখ করে না দাও তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু একটি নম্বর কাটার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আমরা ডান দিকে একটি ডিগ্রি অফ আনকনফর্মিটি এখানে দেখানোর চেষ্টা করব। ডিগ্রি অফ আনকনফর্মিটি বলতে আমরা কমফোর্ট বলতে আমরা বুঝি যে আরামদায়ক। আর তাহলে আনকনফর্মিটি মানে কি না ঠিক তার বিপরীতকে বোঝাচ্ছে। না বিপরীত কি না তার বিপরীত হচ্ছে কতটা কষ্টদায়ক বা কতটা অস্থিরতা এখানে পরিবেশের সৃষ্টি করছে। তাহলে আমরা একটি স্কেল ওয়াইজ আমাদের এই জোনগুলোকে এখানে চিহ্নিত করতে হয়। অনেকেই এটিকে কোনো একটা পার্টিকুলার কোনো মাপ না নিয়ে তারা এখানে যে কোনো একটা জোন চিহ্নিত করে দিল। তবে আমি বেসিক্যালি বলবো একটা নির্দিষ্ট প্রপারলি কিন্তু একটা স্কেল ধরে নিয়ে কিন্তু এই জোনিংগুলো করা ভালো। আমি এখানে 40 to 70 অর্থাৎ 40 to 45, 45 to 50, 50 to 55, 55 to 60, 60 to 65, 65 to 70। তাহলে এইভাবে আমরা ছটা কিন্তু আমরা এখানে কন্ডিশন কিন্তু কমফোর্ট জোনের এখানে দেখাবো। তাহলে প্রথমে 40 to 45-এ আমরা এখানে কি দেখাচ্ছি না ভেরি লার্লি আনকনফর্মিটি। তারপর 45 to 50 আইডিয়াল আনকনফর্টেবল। তারপর 50 to 55 রিয়েলি আনকনফর্টেবল। তারপর 55 to 60 সামটাইমস আনকনফর্টেবল। তারপর 60 to 65 অফটেন আনকনফর্টেবল এবং 65 to 70 ইউজুয়ালি আনকনফর্টেবল। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা যে আনকনফর্টেবল যে জোনিংগুলো অর্থাৎ ডিগ্রি অফ আনকনফর্মিটি কিন্তু আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। করে নেওয়ার পর আমরা এখানে একটি লিজেন্ড করে নেব। লিজেন্ড আমরা যে প্লটিংগুলো করেছি সেই প্লটিংগুলোকে আমরা এখানে দেখেছি অবজার্ভ পয়েন্ট হিসেবে এবং আমরা যে লাইন গ্রাফ যেটা অঙ্কন করেছি সেটা আমরা ক্লাইমোগ্রাফ হিসেবে এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু এখানে ক্লোজ লাইন গ্রাফ কিন্তু লিখতে যেও না, যেহেতু আমাদের সিলেবাসে জিওগ্রাফির যে সিলেবাসে এখানে উল্লেখ করা আছে ক্লাইমোগ্রাফ, তাই কিন্তু এখানে ক্লাইমোগ্রাফ কিন্তু এখানে লিখে দেবে। তারপরে আমরা একটি স্কেল দেবো না, আমরা ভার্টিক্যাল স্কেলে দেখিয়েছি 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 10 ডিগ্রি ফারেনহাইট এবং হরিজেন্টাল স্কেলে আমরা দেখেছি যে 1 সেন্টিমিটার টু 10%। তো আমরা এইভাবে স্কেল এখানে অঙ্কন করলাম।
করে নেওয়ার পর আমরা এইভাবে কিন্তু পুরো যে প্র্যাকটিক্যালটি কিন্তু এখানে কমপ্লিট করলাম। কমপ্লিট করে নেওয়ার পর এইবারে একটা ইন্টারপ্রিটেশন আমাদের এখানে করতে হবে। না ইন্টারপ্রিটেশন কি না, আমি যে এই যে লাইন গ্রাফটা যেটা অঙ্কন করলাম সেইটাকে দেখে এবার আমি কি বুঝতে পারছি। না প্রথমত আমরা দেখতেই পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর এবং মে ও জুন, এই 5টি মাস অবস্থান করছে কমফোর্ট জোনে। তাহলে কমফোর্ট জোনের এবার কোন জোনিংয়ের মধ্যে এই মাসগুলো পড়ছে? না আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি অবস্থান করছে অফটেন আনকমফোর্টেবলের মধ্যে, ফেব্রুয়ারি এবং নভেম্বর ও ডিসেম্বর অবস্থান করছে ইউজুয়ালি আনকমফোর্টেবলের মধ্যে। অর্থাৎ আমরা আরামদায়ক অবস্থার মধ্যে অবস্থান করলেও কিছুটা পরিমাণে এখানে অস্বস্তিকর পরিবেশের কিন্তু সৃষ্টি করছে, এটাকে কিন্তু আমরা এখানে বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে মার্চ, এপ্রিল এই দুটো মাস অবস্থান করছে স্কর্চিং জোনের মধ্যে। আবার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই জোনগুলো অবস্থান করছে মাগি কন্ডিশনের মধ্যে। অর্থাৎ এইগুলো অবস্থান করছে উষ্ণ ও আর্দ্র ভাবসাগর পরিবেশের মধ্যে, এবং মার্চ ও এপ্রিল অবস্থান করছে যে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক তাপদগ্ধ যে অবস্থা, যে পরিবেশ, সেই কন্ডিশনের মধ্যে কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা এইভাবে কিন্তু একটা সুন্দর কিন্তু আমরা এখানে ইন্টারপ্রিটেশন করতে পারি। তো এখানে ক্লাইমোগ্রাফ নিয়ে আজকে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করলাম। এখানে সেভাবে কোনো যে জটিল ক্যালকুলেশনের মাধ্যমে যে আমাকে এই গ্রাফ অঙ্কন করতে হয় তার কোনো বিশেষ জটিলতা নেই। প্রথমত গ্রিফিথ টেলারের পদ্ধতি অনুযায়ী আমি 10x10 সেন্টিমিটারে গ্রাফে যে একটি গ্রিড কেটে নেব। গ্রিড কেটে নেওয়ার পর প্রত্যেকটি যে জোনিংগুলো আছে স্কর্চিং, মাগি, কিন, র, এইগুলোর যে প্রত্যেকটা জোনিং সেই জোনিংগুলো মার্ক করে নেব। এখানে আরেকটা কথা মনে রাখবে, প্রত্যেকটা জোনিংয়ের মার্ক যেইভাবে গ্রিফিথ টেলার বলেছেন সেইভাবেই কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি এখানে আমি কিন যদি আমি 0 to 40 না করে যদি 0 to 60 করে দিই, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার যে জোনিংগুলো করা অর্থাৎ প্রত্যেকটি যে ওয়েদার কন্ডিশানগুলোকে এখানে দেখানো সেগুলোকে কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার প্র্যাকটিক্যালটি কিন্তু ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে 4টি যে জোনিং অর্থাৎ প্রপার স্কেল অনুযায়ী কিন্তু এখানে মার্ক করতে হবে। মার্ক করে নেওয়ার পর এবার এই যে ওয়েদার যে কন্ডিশানগুলোকে যে মার্ক করলাম তার ওপরে কিন্তু আমাকে এই প্রত্যেকটি মাস ভিত্তিক ওয়েট বাল্ব টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি স্ক্যাটার প্লট এখানে করতে হবে। এইভাবে আমরা এখানে ক্লাইমোগ্রাফটি অঙ্কন করতে পারবো।